খালেদাজিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনা মেডিকেল টিম। শারীরিক অবস্থা ক্রিটিক্যাল জানালেন আজম। দেশবাসীর দোয়া কামনা ফখরুলের। তারেক রহমানের দেশে ফেরার আইনি বাধা নেই বললেন আইন উপদেষ্টা। ভোটার হতে চাইলে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। পূর্বাঞ্চলের প্লট দুর্নীতিতে হাসিনা, রেহানা, টিউলিপের বিভিন্ন মেয়াদের সাজা, ক্ষমতা অপব্যবহারের প্রমাণ মিলেছে বললেন আইনজীবীরা। এবং বিচার বিভাগের পৃথক সচিবালয় ইতিহাসের নতুন মাইলফলক বললেন আইনজীবীরা। গণতন্ত্র সুসংহত হবে আশা চিফ প্রসিকিউটরের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীনের 5 বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন। বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তারা। এদিকে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ক্রিটিক্যাল বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। দুপুরে এভারকেয়ারের সামনে উপস্থিত সাংবাদিকদের তিনি এও জানান, খালেদা জিয়ার অবস্থা কিছুটা অবনতি হয়েছে। যদিও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন ছাড়া অন্যদের মন্তব্য গ্রহণ না করার আহ্বান জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। গত কালকে গভীর রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন, ফাইট করছেন তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনো অবস্থা অত্যন্ত ক্রিটিক্যালি আছেন, এখনো বলবার মতো কোনো কন্ডিশনে এখনো উনি আসেন নাই। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা জানাতে রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলাইমান। মুন্নি, আমরা ইতিমধ্যেই জেনেছি যে বেগম খালেদা জিয়ার অবস্থা কিছুটা অবনতি হয়েছে। তার শারীরিক অবস্থা আপনার কাছে সর্বশেষ কি আপডেট আছে, এবং যেহেতু তিনি এভারকেয়ার হাসপাতালে আছেন, সেই হাসপাতালের বাইরের চিত্র কেমন এ ব্যাপারে জানাবেন। এখন পর্যন্ত আমি এভারকেয়ার হাসপাতালে আছি। তো আমি যেটা জানতে পেরেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন অপরিবর্তিত। ডাক্তাররা যেটা বলেছেন যে এখনো পর্যন্ত উনি শঙ্কামুক্ত নন। তবে এটা আমরা নির্ভরযোগ্য কোনো তথ্য আমাদেরকে এখনো কোনো ডাক্তার বা কোনো বিএনপি দলের পক্ষ থেকে এখন আমরা জানতে পারিনি এরকম। তবে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে 5 সদস্যের একটা চীনা ডাক্তারদের একটা প্রতিনিধি দল এসেছেন এবং তারা অন্যান্য ডাক্তারের সাথে হয়তো কথা বলছেন বা ওনারা এই চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত করার জন্য চেষ্টা করছেন, কিন্তু এখনো পর্যন্ত তারা বাইরে এসে আমাদের সাথে কোনো কথা বলতে পারেনি। এবং আমরা যারা বাইরে আছি তারা ভিতরের ঘটনা কি হচ্ছে বা পরিস্থিতি কতটুকু উন্নতির দিকে বা অবনতির দিকে এ পর্যন্ত আমরা এখনো কোনো তথ্য পাইনি। তবে আপনি হয়তো দেখে থাকবেন যে এখানে এখনো পর্যন্ত তার ভক্ত থেকে শুরু করে বেশ কিছু নেতাকর্মী এসেছেন, তবে তারাও সম্ভবত ভিতরে যেতে পারছেন না। তারা বাইরে থেকে অনেকে দুঃখ প্রকাশ করছেন এবং অনেকেই অনেক দোয়া করছেন আমরা দেখতে পেয়েছি। তো একই সঙ্গে আপনাকে আর একটু জানিয়ে রাখছি যে আমাদের এখনো কোনো তথ্য যেহেতু আমরা মুন্নি, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসনকে সুস্থ করতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশবাসীর দোয়া চান তিনি। ডক্টর রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। দেশে অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। সাবেক অর্থমন্ত্রী শাহ AMS কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিএনপিতে। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেন তিনি। রেজা কিবরিয়া বলেন, বিএনপিতে যুক্ত হতে পারা গর্বের বিষয়। একটা দল 2 বার বহুদলীয় গণতন্ত্র রক্ষা করেছে, আমি ইতিহাসে এরকম কোনো উদাহরণ অন্য কোনো দেশে দেখি না। যোগদান অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রেজা কিবরিয়া বিএনপির রাজনীতিতে বড় প্রভাব ফেলবে। আমরা ডক্টর রেজা কিবরিয়াকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যে ডক্টর রেজা কিবরিয়ার যোগদান শুধু তার এলাকা না, নির্বাচনী এলাকা নয়, সারা বাংলাদেশেই
একটা প্রভাব বিস্তার করবে। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের আপসীন নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়া এখন অত্যন্ত অসুস্থ। আমরা এই অনুষ্ঠান থেকেও আমরা তার জন্য দোয়া চাইছি, আল্লাহ তাআলা তাকে যেন অত্যন্ত দ্রুত সুস্থ করে দেন। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে দলে যোগদান প্রক্রিয়া অব্যাহত থাকবে। আমাদের এই গণতান্ত্রিক যাত্রায় যেটা আমাদের মূল লক্ষ্য, জাতির অর্থনৈতিক মুক্তি এবং গণতান্ত্রিক সমৃদ্ধশালী একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের এই ধারা অব্যাহত থাকবে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও দেশ জুড়ে দোয়া কামনার আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। তারেক রহমানের দেশে আসার ক্ষেত্রে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তারপরও কোনো ধরনের বাধা থাকলে সে বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত সরকার। সচিবালয় নিজ দফতরে গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন। তারেক রহমান উপযুক্ত সময় দেশে ফিরবেন উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, মা ছেলের দুঃসময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ বক্তব্য ছড়ানো হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। আর যদি কোনো বাধা থেকেও থাকে এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আর আমার মনে হয় যে আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময় এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি যেটা উপযুক্ত সময় সেই সময় দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হতে চাইলে নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে একথা জানান তিনি। বলেন, বর্তমানে এনআইডির 7 ধরনের সংশোধন বন্ধ রয়েছে, একই সঙ্গে ভোটার হওয়ার সুযোগও। আরও জানাচ্ছেন এমআর আসাদ। প্রবাসী ভোট ও এনআইডি সংশোধন বিষয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান, আউট অফ কান্ট্রি ভোটিং এর নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। 18 ডিসেম্বর পর্যন্ত সময়সীমা, ওটাকে বাড়িয়ে 25 ডিসেম্বর বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী আমরা 25 ডিসেম্বর পর্যন্ত আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার হননি উল্লেখ করে আবেদন পেলে এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানান ইসি সচিব। এটা আমার জানা মতে না, পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়। আমি যে কেউ বলেছি, এটা শুধুমাত্র আপনি একজনকে ব্যক্তিগতভাবে একজনকে চিহ্নিত করছেন। আপনি কেন একজনকে ব্যক্তিগত করছেন? এটা আপনার ক্ষেত্রেও হতে পারে। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত 7টি বিষয়ে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সংশোধন আবেদন করা যাবে না বলেও উল্লেখ করেন আক্তার আহমেদ। জন্ম তারিখ, তার ভোটার ঠিকানা এবং ছবি, এই 7টা ফিল্ড এই মুহূর্তে পরিবর্তন করা যাবে না। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া শেখ রেহানার 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিককে 2 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সবার ক্ষেত্রে 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। মফিউর রহমানের রিপোর্ট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে করা প্লট দুর্নীতি মামলার রায় ঘিরে সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা মামলার রায় দেন বিশেষ জজ আদালত 4 এর বিচারক মোহাম্মদ রবিউল আলম। শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক সহ 17 জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড করা হয়। 1 নম্বর প্রধান আসামি শেখ রেহানাকে আদালত 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড প্রদান করেছে। টিউলিপ সিদ্দিককে 2 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাসের কারাদণ্ড প্রদান করেছে। শেখ হাসিনা সহ আরও 14 জনকে 5 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং 6 মাসের
কারাদণ্ড প্রদান করেছে। দুদকের আইনজীবী মাইনুল হাসান বলেন, টিউলিপের বাংলাদেশে নাগরিকত্বের প্রমাণ পাওয়া গেছে, এছাড়া ক্ষমতার অপব্যবহারের প্রমাণও মিলেছে। উনি ব্রিটিশ পার্লামেন্টের এমপি হিসাবে ক্ষমতার অধিকারী হয়ে তার খালা এবং প্রধানমন্ত্রী একান্ত সচিব সালাউদ্দিন সাহেবকেও প্রভাবিত করে সশরীরে এবং বিভিন্ন ফোন অ্যাপসের মাধ্যমে প্রভাবিত করেছে। এটা গণভবনের দুজন সাক্ষী যারা ম্যাজিস্ট্রেটের বরাবরই 164 দ্বারা জবানবন্দি দিয়েছেন, পরবর্তীতে আদালতে এসে সাক্ষী প্রদান করেছে। শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ছাড়াও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ গণপূর্ত মন্ত্রণালয়, রাজুক ও প্রধানমন্ত্রী কার্যালয়ের 14 জন কর্মকর্তাকে আসামি করা হয়েছে। রায় ঘোষণার সময় 17 আসামির মধ্যে একজন উপস্থিত ছিলেন। তাকে জেল হাজতে পাঠিয়ে বাকিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। মাজদার হোসেন মামলার রায়ের 26 বছর পর নির্বাহী বিভাগের পুরোপুরি নিয়ন্ত্রণমুক্ত হল বিচার বিভাগ। বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে মনে করছেন আইনজীবীরা। আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, অতীতে বিচার বিভাগকে অনেকেই কলঙ্কিত করেছেন। এই অধ্যাদেশের মাধ্যমে সেই ধারা দূর হবে। এছাড়া আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি গণতন্ত্র সুসংহত হবে বলেও মন্তব্য করেন তিনি। মেজবা রহমানের রিপোর্ট। বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত রাখার দাবিতে 1995 সালে মামলা করেন বিসিএস বিচার অ্যাসোসিয়েশনের মহাসচিব মাজদার হোসেন ও তার সহকর্মীরা। 1999 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার চূড়ান্ত রায় দেন। সেই রায়ের 26 বছর পর বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করার পদক্ষেপে অনুমোদন দিল সরকার। অধ্যাদেশ জারি হয় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে মনে করছেন আইনজীবীরা। আমি প্রত্যাশা করি যে বিচার বিভাগের উপরে কোনো রাষ্ট্রীয়, কোনো রাজনৈতিক কিংবা কোনো গোষ্ঠীগত কোনো হস্তক্ষেপ থাকবে না। আবার এটাও প্রত্যাশা করি বিচারপতিরা অত্যন্ত সততার সঙ্গে, ন্যায়নিষ্ঠার সঙ্গে তাদের বিচার কার্য পরিচালনা করবেন। যে আমাদের জুডিশিয়াল সেপারেশন হয়েছে, যদিও পরিপূর্ণ নয়, তারপরেও আজকে অধ্যাদেশ হওয়াতে আমি খুবই আনন্দ বোধ করছি। কারণ অধ্যাদেশে দীর্ঘদিনের সাধারণ জনগণ, সাংবাদিক, পিপুলের স্বার্থেই তো আমরা জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্ট চেয়েছি। বিচার বিভাগকে অতীতে যারা কলঙ্কিত করেছিল, এই অধ্যাদেশের মাধ্যমে তা দূর হবে বলে জানান চিফ প্রসিকিউটর। বিশেষ করে সুপ্রিম কোর্টের যদি আর্থিক স্বাধীনতা না থাকে, তাহলে নিম্ন আদালতের বিচারকদের উপরে সুপ্রিম কোর্টের যে কন্ট্রোল থাকার কথা, সেটা কিন্তু কখনোই সম্ভব হচ্ছিল না। জনগণের, বিচার বিভাগীয় কর্মকর্তাদের এবং বাংলাদেশে যারা আইনের শাসন দেখতে চান, তাদের সবার একটা দাবি ছিল অবশ্যই যেন সুপ্রিম কোর্ট একটা সচিবালয় প্রতিষ্ঠা করা হয়, যেটার অধীনে পুরো বিচার ব্যবস্থাকে এটার আওতাভুক্ত করা হয়। অধ্যাদেশ জারির মাধ্যমে শীঘ্রই প্রতিষ্ঠা পাবে বিচার বিভাগের জন্য স্বতন্ত্র পৃথক সচিবালয়, যা অভিহিত হবে সুপ্রিম কোর্ট সচিবালয় নামে। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে একটা সোনালী সংযোজন হয়েছে। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। কাজ বাকি রয়েছে। দেশে প্রতি বছর 5000-এর বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন, যার প্রায় 70% দুর্ঘটনার পেছনে রয়েছে অতিরিক্ত গতি ও নিরাপত্তা সরঞ্জামের ঘাটতি। টেকসই উন্নয়নের সড়ক নিরাপত্তা আইন শীর্ষক গোলটেবিল বৈঠকে উঠে আসে এমন পরিসংখ্যান। মৃত্যুহার কমানোর বৈশ্বিক প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও দেশে এখনো কার্যকর সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন হয়নি বলে জানান বক্তারা। এ অবস্থায় দ্রুত কাঠামোগত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তারা। পলিসিগত ব্যাপারগুলো তৈরি করছি, আমরা কি নিরাপদ সড়ক নিশ্চিত করার ব্যাপারে কাজ করছি, সেই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে অ্যাক্সিডেন্টে প্রায় 9000-এর উপরে মানুষ মারা গিয়েছে এবং রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের নিয়ম হচ্ছে যতজন মারা যাবে তার 15 থেকে 30 গুণ পর্যন্ত আহত হয় অথবা পঙ্গুত্ব বরণ করে। সেই সংখ্যাটা কিন্তু আসলে আমরা আলোচনার মধ্যে আনি না, আমরা শুধু সংখ্যা হিসেবে মানুষের মৃত্যুটাকেই দেখছি। সেফটি এই আইনটা পাস করার জন্য বিআরটি এর পক্ষ থেকে যত ধরনের ইনিশিয়েটিভ নেওয়া দরকার, আমি স্যার আপনাকে এটুকু আমার পক্ষ থেকে বিআরটি এর বর্তমান চেয়ারম্যান হিসেবে আপনাকে বলছি, আমি তার সাথে আছি স্যার। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্ত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে কেরানীগঞ্জ নয়াবাজার ডিগ্রি কলেজ ছাত্রদল শাখার উদ্যোগে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। ফরিদপুরে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর মাধবদীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও নারী সমাবেশ আয়োজন হয়েছে। মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই আয়োজন সম্পন্ন হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নোয়াখালীর হাতিয়ায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহের শ্রী শ্রী মদনমোহন মন্দিরে সনাতনী সম্প্রদায়ের আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। জীবন কেড়ে নেওয়ার পাশাপাশি বায়ু দূষণ মানুষের কর্মক্ষমতাও কমিয়ে দিচ্ছে, আর এর নেতিবাচক প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার, সমাজ, রাষ্ট্র সহ জাতীয় অর্থনীতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত দূষণ মাত্রা 1% বেড়ে গেলেই মানুষের বিষণ্ণতার হার অন্তত 20 গুণ বেড়ে যেতে পারে। তাই দূষণ কমাতে সর্বস্তরে কাজ করার আহ্বান চিকিৎসকদের। বায়ু দূষণ নিয়ে উষা ফেরদৌসের 2 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ ক্যামেরায় ছিলেন কবির খান। একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন 11,000 লিটার বাতাস নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে থাকেন, আর এর পুরোটাই দূষিত হলে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাবে। এটা সহজ সমীকরণ। দুলার জন্য আমার শ্বাসকষ্ট, আমার সবসময় এখানে থাকা লাগে, দুলার জন্য শ্বাসকষ্ট বাইরে গেছে। সবসময় মনে করেন ইনহেলার পকেটেই রাখা লাগে। কাজ অনেক কমে গেছে, দুলাবাড়ির মানুষের গাড়ি চালাতে পারে না, রাস্তাঘাটে উঠতে পারে না দুলাবালির কারণে। আমাদের জন্য অনেকই কষ্ট হয়ে যায়, কাজ করতে গেলে ধুলাবালি সব দিক দিয়ে মনে করেন যে আমাদের সমস্যা হচ্ছে। কর্মক্ষম মানুষ বারবার অসুস্থ হলে উৎপাদনশীলতা কমে যায়, তাদের চিকিৎসার খরচ বাড়ে, অনুপস্থিতি বাড়ে, জাতীয় পর্যায়ে স্বাস্থ্য সেবার উপরও চাপ বাড়ে। এত পরিমাণ ধোলাই যদি 10 মিনিট থাকি অ্যালার্জি শুরু হয়ে যায়, মানে কাশতে চোখ মুখ সব অন্ধকার হয়ে যায়, কাজ কমে যায় এবং দেখা গেছে বাসায় বসে থাকা লাগে। গবেষণা মতে 2016 থেকে 2024 সাল পর্যন্ত মাত্র 49 দিন নিরাপদ বাতাসে শ্বাস নিতে পেরেছেন রাজধানীবাসী। গত বছরের নভেম্বরে ঢাকার মানুষ একদিনও স্বাস্থ্যকর বাতাসে শ্বাস নিতে পারেনি। বিষাক্ত পদার্থ নিচ্ছি শ্বাসের মাধ্যমে, ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে সেটা আমাদের হৃৎপিণ্ডে যখন রক্ত সমান্তরাল পুরো বডিতে আমাদের বিশুদ্ধ অক্সিজেনটা সাপ্লাই হবে, সেটা বাধাগ্রস্ত হচ্ছে, বেশি পরিমাণে হৃৎপিণ্ডে কাজ করতে হচ্ছে, তখন আমাদের হার্ট ফেল ডেভেলপ করে। এদিকে তো ফুসফুস তো হচ্ছে, হার্টের ডেভেলপ সমস্যা হচ্ছে, তাতে কিডনি, পুরো বডিটা দেখা যাচ্ছে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে, এবং সাথে শ্বাসকষ্টের সাথে সিওপিডি, অ্যাজমা সবই কিন্তু বেড়ে যায় বায়ু দূষণের ফলে। বায়ুমণ্ডলের অতি ক্ষুদ্র ধূলিকণা সহজেই মানবদেহে প্রবেশ করতে পারে এবং তা নানা অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করে। এমন অবস্থায় দূষণ কমাতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও মত দিলেন এই চিকিৎসক। স্বাস্থ্যগত সমস্যাটা তো বেশি হচ্ছে বায়ু দূষণের ফলে, এবং স্বাস্থ্য যখন সমস্যাটা হচ্ছে, একটা শিশু যখন বড় হচ্ছে, তার বিকাশে যখন বাধাগ্রস্ত হচ্ছে, সেই শিশু কিন্তু আমাদের দেশের কোনো উন্নয়নে কাজে লাগছে না। যারা বয়স্ক তারাও যখন সুস্থ হয়ে পড়ছে, চাকরিজীবী যারা আছেন তখন তো সে চাকরি দিতে পারছেন না, সে বাসা হয়তো বা সে পঙ্গুত্ব বরণ করে বাসা বসে থাকছেন। সবকিছু মিলে ওভারঅল কিন্তু বায়ু দূষণের ফলে মানুষ যখন স্বাস্থ্যের প্রভাবটা পায়, তখন জিডিপিটা অনেকটা কমে যায়। দীর্ঘ সময় বায়ু দূষণের মধ্যে থাকলে মানসিক স্বাস্থ্য এর নেতিবাচক প্রভাব পড়ে বলেও জানান চিকিৎসকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। 3 এবং 4 দফার পৃথক দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন দেশের সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এতে দেশের বিভিন্ন জায়গায় প্রাথমিকের বার্ষিক পরীক্ষা স্থগিত রাখা হয়। একই সঙ্গে মাধ্যমিক স্তরের চলমান বার্ষিক পরীক্ষা এবং মাধ্যমিকের নির্বাচনী পরীক্ষা না নেওয়ার ঘোষণা দেন সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা। 2 স্তরের শিক্ষকদের পৃথকভাবে কর্মবিরতির ফলে সারা পরীক্ষার সূচি ভেঙে পড়েছে। দীর্ঘমেয়াদী এই অচলাবস্থা শিক্ষাপঞ্জিকে নতুন করে বিপর্যস্ত করে তুলছে। আজকে পরীক্ষা স্থগিতের জন্য পরীক্ষা হবে না, আমরা চলে যাচ্ছি। বাচ্চাদের উপরে অনেক প্রভাব পড়ে যায় এইগুলি আর কি, যে দাবি দাবা নিয়ে যে বসে, আমাদের কাছে গার্জেন হিসেবে আমাদের অনেকটা ক্ষতি হয়ে যায়। সকালবেলায় আমাদের শিক্ষার্থীরা এসেছিল, পরীক্ষা আমরা বর্জন করাতে ছাত্ররা বাসায় চলে গেছে। আমাদের উপজেলা থেকে জানানো হয়েছে যে আপাতত স্থগিত করা হয়েছে পরীক্ষা। আমাদের প্রথম দাবি হচ্ছে আমরা 11তম গ্রেড চাই,
আর আমাদের টাইম স্কেলগুলো যাতে দেওয়া হয়। বারবার মানে সরকারের কাছে আবেদন করছি যে আমাদের 11তম গ্রেডটা দেওয়ার জন্য, কিন্তু সরকার যদি এটা দিয়ে দেয় আমরা আসলে এতগুলো শিশুর ওকে জিম্মি করতে চাচ্ছি না। এদিকে বিপিএল এর এবারের নিলামে চমক দেখিয়েছেন রাজশাহী ওয়ারিয়র্স। গেল আসরে সাদামাটা দল সাজায় রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিটি, তবে এবার মালিকানা বদলে রাজশাহী ওয়ারিয়র্স হওয়ার পর দারুণ দল গঠন করল হান্নান সরকারের দল। আনুষ্ঠানিক নিলামের পরদিনও চমক অব্যাহত রাখল ফ্র্যাঞ্চাইজিটি। সোমবার সরাসরি চুক্তিতে পাকিস্তানি অলরাউন্ডার হুসাইন তালাতকে দলে ভিড়িয়ে মুন্সিয়ানা দেখিয়েছেন হান্নান। সরাসরি চুক্তিতে বাহাতে ব্যাট করা ও ডান হাতে বল করা এই ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে রাজশাহী। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। খালেদা জিয়ার চিকিৎসা এভার কেয়ারে চীনা মেডিকেল টিম। শারীরিক অবস্থা কিছুটা জানালেন আজম। দেশবাসীর দোয়া কামনা ফখরুলের। তারেক রহমানের দেশে ফেরার আইনি বাধা নেই বললেন আইন উপদেষ্টা। ভোটার হতে চাইলে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। পূর্বাচলে প্লট দুর্নীতিতে হাসিনা রেহানা টিউলিপের বিভিন্ন মেয়াদের সাজা, ক্ষমতা অপব্যবহারের প্রমাণ। এবং বিচার বিভাগের পৃথক সচিবালয় ইতিহাসের নতুন মাইলফলক বললেন আইনজীবীরা। গণতন্ত্র সুসংহত হবে আশা চিফ প্রসিকিউটরের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।